নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। আজকে আমার খুব ইচ্ছা করছে একটু দুধ চা খাবো। মাঝে মাঝে নিয়ম ভেঙে কিন্তু আমি একটু উল্টোপাল্টা খাই। ওর বাবাকে বিনা চিনি বিনা দুধের যে লিকার চা সেটা করে দিয়েছি। দিয়ে আমি একটুখানি কায়দা করে, যেদিন খাই না খুব কায়দা করে খাই, ভালো করে আর কি, একটু বেশি করে দুধ দিই। তারপর হচ্ছে আদা, একটা এলাচ থেতো করে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাই। আর যেহেতু কাপটা একটু বড়, মাটির কাপ, এবার একটু বেশি হয়ে গেছে। এতটা চা আমি খাই না, তা আজকে একটু বড় কাপ বলে একটু বেশিই দেওয়া হয়ে গেছে। এই চাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো খাওয়ার পরে না অনেকক্ষণ পেটটা ভার থাকে, খিদেই পায় না। আর এর সঙ্গে যদি টোস্ট বিস্কুট পাউরুটি খেয়েছো, তা আমি টোস্ট বিস্কুটই খেয়েছি, এর সঙ্গে ওই টোস্ট বিস্কুট পাউরুটি খেলে তোমার সারাদিন আর খিদে পাবে না, পেট একেবারে গ্যাসে ভরে থাকবে। তা যাই হোক, তবুও লোভ সামলাতে যখন না পারি মাঝে মাঝে খাই। এরপর দেখো সকালবেলায় যথারীতি মিলেট খেয়ে ওর বাবা চলে গেছে, ছেলে আজকে বাড়িতে আছে, ছেলেও মিলেট খেয়ে নিয়েছে, আমি এখনও খাইনি, ওই যে বললাম খিদেই পাচ্ছে না। এরপর কালকের কিন্তু মাছ রয়েছে, পাবদা মাছও রয়েছে, পালং শাকটাও রয়েছে, চিংড়ি মাছ দিয়ে যে করেছিলাম। এবার মাংসের দোকানে, মাটনের দোকানে যে দাদা আর কি আমাদের চেনা, ওর বাবার চেনা, উনি যেদিনকে মেটে বেশি থাকে আমাকে ফোন করে, আমি বলেছিলাম উনি পাঠিয়ে দেন আর কি, আমি টাকাটা দিয়ে দিই। এবার আজকে ফোন করে বলছে যে দিদি অনেকটা মেটে আছে, পাঠিয়ে দেবো। তখন আমি বললাম কতটা? বলছে অনেকটা আছে, আপনাকে 500 পাঠিয়ে দেবে। 500 মেটে মানে বুঝতে পারছো কতটা হবে। আজকে খাবো আর শুক্রবার দিনকে, তারপরে শনিবার নিরামিষ, রবিবার সোমবার খাওয়া যাবে না, সরস্বতী পুজো। আমি বললাম দাদা 500 মেটে মানে তো অনেক, আমি আর ছেলে খাবো, আপনার দাদা তো খায় না। তা আমি বললাম 200 গ্রাম পাঠান। তো 200 গ্রাম পাঠিয়েছে, আর আর খানিকটা টেংরিও পাঠিয়েছে। টেংরিটা না খাওয়া কিন্তু খুব উপকার এবং খেতেও ভালো লাগে, কিন্তু টেংরির সমস্যা হচ্ছে ওই ছোটো ছোটো পশম থাকে, ওইটাকে না খুব ভালো করে বাছতে হয়, তারপরে ভালো করে গরম জলে বেয়েছি আর কি, ওই গরম জলেই আমি ডলে ডলে ধুয়ে নিই, তাতেই পশমটা চলে যায়। আমার রান্নাঘরে তো গিজারের পয়েন্ট আছে, ওই কলটাকে ছেড়েই ডলে ডলে ধুয়ে নিই। এরপর মাংসটা রান্না করে নিল। ওটাকে কি করতে হয় বলো তো, মশলা মাখিয়ে ভালো করে সিটি দিই, একদম কম তেল মশলায়। ওটা কিন্তু খুব উপকারী জিনিস, কিন্তু মাংসের মতন অত মশলাপাতি দেওয়া যায় না, তবুও টেস্টও রাখতে হয়, আবার একটু স্বাস্থ্যের কথাও চিন্তা করতে হয়, সেইভাবেই আমি করি। ভালো করে প্রেশার কুকার আগে সিটি দিতে হয় মশলা মাখিয়ে, তারপরে ওটাকে আবার ওই পেঁয়াজ রসুন আদা সব কিছুই দিই, গোলমরিচ বাটা, একটুখানি ধনে গুঁড়ো, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে ওই সেদ্ধ মেটে আর ওটাকে মানে টেংরিটাকে দিয়ে কষিয়ে জল ঢেলে তারপর ভাজা আলু দিয়ে যেরকম করে লাস্টে একটু গরম মশলা দিই। এরপরে দেখো আজকে গাছগুলোকে আর কি ধরবো। বলছিলাম না অনেক দিন গাছের পেছনে সময় দেওয়া হয় না। গত বছর যে আমি পদ্মের টিউবার কিনেছিলাম দুটো, একটা 200 টাকার, একটা 250 টাকার, আর কুরিয়ার চার্জ নিয়েছিল 70 টাকা, মানে মোট 520 টাকা আমি এই পদ্ম গাছের পেছনে খরচা করেছিলাম। তার মধ্যে দুখানা গামলা কিনেছিলাম, গামলা দুটো মনে হয় 120 করে। আচ্ছা, তারপরে তো ভার্মিকম্পোস্ট সার ফার আমি ছেড়েই দিলাম, মাটিও আমার কেনা। তা প্রায় 700-750 টাকার ওপরে 800 টাকার মতন খরচা করে আমি 4-5টা করে পাতা পেয়েছিলাম। এবার গাছগুলো তো মরে গেছে, এবার দেখলাম যে নতুন টিউবার হয়েছে নাকি, তা আমি না বুঝতে পারছি না। আমি ইউটিউবে যেগুলো টিউবার দেখি সবার হয়, মোটা মোটা হয়, এবার আমার এইটার মধ্যে যে কোনটা টিউবার, পুরোনোটা তো বুঝতে পেরেছি টিউবার, এইটার মধ্যে যে কোনটা টিউবার সে আর ধরতে পারছি না, এত এরা আর কি রুগ্ন। তা যাই হোক, মাটি থেকে ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে এটাকে জলে ভাসিয়ে রাখলাম যে দেখা যাক এটার থেকে মানে টিউবার থাকলে এটা থেকে পাতা বেরোবে আর কি, কয়েকদিন জলে ভাসিয়ে রাখতে হয়। আর যে মাটিটা ছিল পদ্মের গামলায় সেটাকে এই যে ঢেলে রাখলাম, এটাকে ঢেলে রাখলাম। এরপরে 2 দিন রোদে থাক মাটিটা, তারপরে আবার গামলাটা ভালো করে ধুয়ে
এবার বড় গামলাটাই করব। বড় গামলার পদ্মের টিউবারটা তো মরেই গেছে, ওই বড় গামলাটাতেই এবার এই টিউবারটা বসাবো। দেখা যাক, ফুল যে পাবো না এটা আমি নিশ্চিত ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আরও পাতা হবে, বড় বড় সুন্দর পাতা হবে। বিশ্বাস করো, আমার ফুল হয়নি বলে কিন্তু আক্ষেপ নেই। আমার পদ্মের পাতা চেয়েছিলাম, এটা তো ছোট ছোট ছিল, আমি চেয়েছিলাম বেশ বড় বড় পাতা হবে। আমার পদ্মের পাতা ভীষণ ভালো লাগে, আমার ফুলের জন্য আক্ষেপ নেই। কারণ আমি জানতাম আমার যেহেতু সানলাইটটা কম পায়, এইটুকু রোদে পদ্মের ফুল বেরোয় না, এটা আমি জানতাম। এবার তবুও দেখো একটু চেষ্টা করলাম। দেখো, জীবনের সব কিছুতেই একটু এক্সপেরিমেন্ট করতে হয়, ওই হবে না বলেই ছেড়ে দিলে হয় না। তা আমি কিন্তু পদ্মের টিউবারগুলো কিনে ওই এক্সপেরিমেন্ট করেছিলাম, দেখলাম যে ফুল হয় কি না। হলো না, আমার কিন্তু তাতে অতটা দুঃখ হচ্ছে না। আমার আলমারিতে তো কত জামা কাপড় রয়েছে, কত শাড়ি রয়েছে, যে একদিন পরেছি, একবার পরেই আবার হয়তো কত শাড়ি আছে যে এতদিনে আর পরিও নি। তাহলে সেগুলো তো হাজার হাজার টাকার দাম, আর মাত্র এই কটা টাকার পাতা তো পেয়েছি, তাতে আমার পয়সা উসুল হয়ে গেছে। তবে হ্যাঁ, আরেকটু পাতা পেলে আমি খুশি হতাম, বেশ বড় বড় পাতা। তা দেখা যাক, টিউবার কোনটা তো আমি বুঝতে পারলাম না, জলে ভাসিয়ে রাখলাম। এরপরেও অনেকক্ষণ গাছের পেছনে অনেকগুলো টব খুঁড়ে ওই সার দিলাম, যেটা মেশানো অর্গানিক সার হয় সব, মানে বিশেষ করে বগেনভিলিয়াগুলোর দিলাম, জবা দিলাম, আরও অনেকগুলো, যেই গাছগুলোতে আর কি ফুল হচ্ছে, ফুল দিচ্ছে আমাকে, সেই গাছগুলোতে খুঁড়ে খুঁড়ে সব সার দিলাম। আর এগুলো একটা একটা করে করতে কিন্তু অনেক সময় লাগে, মানে যেদিনকে আমি গাছের পেছনে সময় দিই না, 2 ঘন্টা কিছুই না, করতে করতেই বেরিয়ে যায় কিন্তু। আর যেহেতু সত্যি বলতে ঠাকুরের কৃপায় দেখো আমার পায়ের ব্যথাটা তো চলে গেছে, ওই জন্য না, আগে যেমন পায়ের ব্যথা ছিল বলে আমি বেশিক্ষণ করতে পারতাম না, এখন পায়ের ব্যথাটা বুঝি না বলে কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা গাছের পেছনে সময় দিতে পারি, তাতে কিন্তু আমার কোনো কষ্ট হয় না। ওটা আমার মানসিক শান্তির জায়গা, গাছের যত্ন মানে আমার মানসিক শান্তির জায়গা। এরপরে দেখো, আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের ফুল পেয়েছিলাম, সকাল সকালই পেয়ে গেছিলাম, 2টো মালা রেখেছি। কিন্তু বাড়ির উপরে না অন্য কিছু তুমি পাবে না, পান, আমের পল্লব, বেলপাতা, এগুলো কিচ্ছু পাবে না। তা যাকে যা পাই, ফুলটা পেলেই যথেষ্ট, ফুল ছাড়া তো পুজো দেওয়া যায় না। এরপর দেখো, সিংহাসনটাকে খুব ভালো করে মুছে নিলাম। আর যেহেতু ধূপ ধুনো এরকম জ্বালানো হয়, তো সাইডে সাইডে না সিংহাসনে দেখবে ঝুল কিন্তু পড়ে, এবং সেটাকে আমি একটা পাটকাঠি দিয়ে ভাঙলাম। আর সবথেকে সমস্যা কী বলো তো, ঠাকুরের জায়গাটা না আমি স্নান না করে ওই দিকটা তো আর পরিষ্কার করতে পারি না, স্নান করেই পরিষ্কার করে। এবার আমি যখন আর কি পুজো দিই, 2-1 দিন এত দেরি হয়ে যায়, অন্যান্য অনেক কাজ করতে গিয়ে, একা হাতে বলো তো এত কাজ করতে গিয়ে সে কি আর হয়, একটু আধটু করে ঘরের অনেক কিছু কাজ থাকে। এবার 2-1 দিন হয় এত তাড়াহুড়ো করে পুজো দিই, অত না দেখার সময় হয় না। তা আজকে হালকা হালকা ঝুল পড়েছিল, সেগুলোকে পাটকাঠি দিয়ে ঝুলটাকে ছাড়িয়ে সিংহাসনটাকে খুব ভালো করে মুছলাম। মুছে ঠাকুরের জায়গাটাকে ভালো করে মুছে ঠাকুরের বাসনটাকে মেজে নিলাম, পীতাম্বর দিয়ে চকচকে করে মেজে। তারপর দেখো তুলসী গাছগুলোতে জল দিলাম, দিয়ে এবার মালা তো 2খানা করে নিই, 2খানা মালায় আমি ভেঙে 4টে করি। লোকনাথ বাবা আর বজরংবলীর তো ছোট ছোট মালা লাগে, এখান থেকে ফুল খুলে, বড় মালা থেকে ফুল খুলে আমি ছোট ছোট মালাগুলো গেঁথে নিলাম। আজকে ইচ্ছা করছিল একটা শাড়ি পরি, তারপরে না দেরি হয়ে গেছে, তো ওই গাছের পেছনে সময় দিতে গেলে একটু অনেক দেরি হয়ে যায়, তা আর ইচ্ছা করলো না, তাড়াহুড়ো করে আমি থাক আজকে আর পরবো না। এরপর মালাগুলো গেঁথে নিয়ে চন্দনটা বেটে মালাগুলোতে মাখিয়ে ঠাকুরকে পরিয়ে দেব। তারপর তো আমের পল্লব বললামই আনা নেই, এই জন্যে পেতলটা আনা আছে। এই পেতলের আমের পল্লব আমি একটা ফেলে দিয়েছিলাম, জানো তো, মানে তাজা আমের পল্লব তো বাজার থেকে যখন ফুল কেনা হয় আনা হয়। এবার অনেক দিন ওই তাজা আমের পল্লব কেনা হয় বলে পিতলের কথাটা মনেই নেই, সারা ঘর তন্ন তন্ন করে আমি আমের পল্লব খুঁজে পেলাম না। তার মানেই বুঝে গেলাম কি বলো তো, ওই ঘটের ফুল সমেতই কোনো দিন ফেলে দিয়েছে, হয় গঙ্গায় ফেলে এসছি, আর মাঝে মাঝে তো আগে গরমকালে গঙ্গায় গিয়ে ফেলে আসতাম, বা আমি আমার ওই ফুলের জায়গায়, ঠাকুরের ওই জায়গায় হয়তো ফেলেছি, মানে সে আর খুঁজেই পাইনি।
তা যাই হোক, পিতলের আমের পল্লব ঘরে না থাকলে হবেই না। যারা আমাদের মতন দেখো মানে রোজ বাজার যাওয়া সম্ভব না বা বাড়ির ওপরেই নির্ভর করে থাকতে হয়, তাদের পিতলের আমের পল্লব মানে বাড়িতে রাখতেই হয়। আর সত্যি বলছি, আমার কিন্তু বাজার মানে একদম তাজা আমের পল্লব পান টান দিয়ে পুজো করতে ভালো লাগে, গোলাপ পদ্ম টদ্ম দিয়ে। এবার দেখো পরিস্থিতি বুঝে যখন জোগাড় করতে পারি, বাজারে যেতে পারি, আনি, কিন্তু ওই পুজোটা দিতে ভালো লাগে, যেন একটা মানসিক তৃপ্তি আসে। আবার আজকে যেমন পিতলের আমের পল্লব দিয়ে করছি, এটাও ভালো লাগে, কিন্তু ওই পুজোটা যেন বেশি ভালো লাগে। এবার কিছু করার নেই, দেখো মানে এই ঠান্ডার মধ্যে ওর বাবা আসে রাত্রিবেলায়। আর ওই সত্যি কথা বলবো, অফিসের জামা কাপড় পরে না সারাদিন তো অফিসে থাকে, টয়লেট যাচ্ছে, এবার যে কারণে না ওই জামা কাপড়, আমার কথা হচ্ছে পুজোর জিনিসটা আনবে একদম ধোয়া জামা কাপড় পরে। আমি কোনো দিনই না অফিস থেকে ফেরার পথে বলি না যে পুজোর ফুল আনো। যখন যে মানে গরমকালে কি হয়, বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে একদম ধোয়া জামা কাপড় পরে আনে। তা যাই হোক, বাড়ির উপরে পেয়েছি, আমার এটাই বড় কথা। না পেলে তো বলো একেবারে ফুল ছাড়াই পুজো দিতে হতো। যা পেয়েছি তাই দিয়েই পুজো করে নিচ্ছি। আর ঠাকুরের জন্যে তো ফল তোলাই ছিল, আমি যখনই ফল কিনি আগে কিন্তু ঠাকুরের নাম করে আমি তুলে রেখে দিই। কলা ছিল, কমলা লেবুও ছিল। আর কলা না আমি ঘটে দিলাম না, কেন বলো তো, আমি দেখেছি কয়েকদিন বাদেই না কলাটা কালো হয়ে যায়, আর ওর মধ্যে কেমন ছোট ছোট পোকা বসতে থাকে, সিংহাসনটা নোংরা হয়ে যায়। ওই জন্য আমি হর্তুকিই দিই। গরমকালে অতটা হয় না, শীতকালে দেখেছি বেশি হয়, ওই জন্য হর্তুকি দিয়েই ঠাকুরের পুজোটা করে নিলাম। আর একটা ধূপ এনেছিলাম জানো তো মোড় থেকে, ওই আমরা ছোটোবেলায় যেমন দেখতাম পঞ্চবটির ধূপের মতনই, এটা হচ্ছে তোমার অন্য কোম্পানির আর কি, স্যান্ডেলের। তা দেখে বেশ ভালো লাগলো, ওরকম ছোট ছোট যেমন পঞ্চবটির হতো ওরকমই ছোট ছোট। তো ওই ধূপটাও নিয়ে এসেছি, আজকে প্রথম জ্বালালাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ভিডিওতে লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।